কে হারাই ফেলছো, শ্বশুরকে তো ফেলছোই, তোমার শাশুড়ির মতো মানুষ তুমি হারাই ফেলছো। তো আজকে আসলে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জাস্ট ইফতারের আগ দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক কাজ করেছি, একবারও ক্যামেরা অন করিনি, কারণ ক্যামেরা অন করলে কাজ করতে দেরি হয়ে যায়, ভিডিও করো কাজ করো একটু লেট হয়ে যায়। তো আজকে ইফতারিতে করেছি বিফ বিরিয়ানি, আর সাথে হলো একটু আলুর চপ উইথ চিকেন। আলুর চপটা বানাইছি চিকেন আর ডিম দিয়ে, ওইটা বানাইছি ওই যে ইফতারের যে আয়োজন করব সেটার জন্য আর কি বানাই রাখলাম। তারপরে আরও টুকটাক অনেক কাজ করছি আজকে সকাল থেকেই শুধু মানে ওঠার পর থেকে কাজই মানে টুকটাক এটা সেটা মানে একটার পর একটা করতেছিলাম, এই কারণে আর ক্যামেরা অন করিনি। তো বাহিরে এত ভালো লাগছিল, আমার বেডরুমের এই ওপেন জায়গা মানে গ্লাস দেয়া, মানে এই জায়গাটা দিয়ে দেখতে এত ভালো লাগে, আকাশটা মেঘলা মেঘলা সুন্দর লাগতেছে। আর এই যে মিস্টার তাবলু সাহেব রোজা রাখছে আজকে 4টা দিনে 4টা। আসো চলে আসো। আজকে আমি তো বিফ বিরিয়ানি করছি, 2 রকমের বিরিয়ানি দেখতে পাচ্ছেন। তা আমি আবার রাশেদা ভাবিকে দিতে গেলাম, আর ভাবির কাছে টুকটাক জিনিস দরকার ছিল আমার, সেগুলো আনতে গেলাম। ভাবি আবার আমার জন্য দিল, কি জানি বলে, এটা হলো ইলিশ পোলাও। ভাবি ইলিশ পোলাও করছে। তারপরে আমি যে চপটা ভাজছি, আমি এবার একটু বোরহানিও বানাইছি। বিরিয়ানির সাথে বোরহানি খেতে ভালো লাগে, বোরহানির ফ্যান হয়ে গেছি ইদানিং, এত ভালো লাগে খাইতে। আগে আমি একটা সময় আমি বোরহানি খাইতামই না, মানে বোরহানি আমি টাচই করতাম না, বাট এখন এত ভালো লাগে, তো আজকে একটু বানাইলাম, বিরিয়ানির সাথে খেতে ভালো লাগবে। তো শান্ত বোরহানি খায় না। কি মা, কি বলো? বিরিয়ানি খেতে যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, খাই না। আর আজকে অনেক পানির পিপাসা লেগে গেছে মনে হচ্ছে, আমার কাজ করছি তো অনেক, মনে হচ্ছে যে পানি অনেক খাইতে পারবো, তো খাবো, সমস্যা নাই। তো না, তোমার স্পুন ইউজ করতে হবে না, তো শান তোমার স্পুন, তুমি সুন্দর হাত দিয়ে আরাম করে খাও, সুন্দর করে হাত দিয়ে আরাম করে খাও। তো ঠিক আছে, আমরা বসি তাহলে। ইফতারি শেষ করে আমি আর তুষারের বাবা বের হয়েছি। আমাদের বাসার সামনেই হলো একটা আছে, কি জানি বলে, সুপার শপ আছে, ওখানে একটু যাব, টুকটাক সবজি টবজি কিনতে হবে, আর একটু বাংলাদেশি শপে যাব, মুরগি কিনতে হবে ঈদের জন্য। আমার একটা যারা আপত্তা কিনতে বলেছে, ওখানে ওই যে বড় মুরগিগুলো পাওয়া যায় আর কি, তো ওইগুলো কিনবো। তো আমরা বাজার করতে এসেছি। এই আম দেখেন, এই আম কিন্তু দেখতেই সুন্দর, উপরে সুন্দর, ভিতরে কিছুই নাই, এত মানে কেমন পাইনসা টাইপের, কোনো টেস্টই নাই এই আমের আর কি। তো যাই হোক, টুকটাক যা নেওয়ার বাজার ঘাট নিয়ে নিলাম। এখানে প্রায় 3-4 রকমের আম আছে, কোনো ঘ্রাণই নাই। এত সুন্দর সুন্দর আম দেখতেছি, কোনো ঘ্রাণ নাই, দেখো কোনো ঘ্রাণ নাই, মানে এত সুন্দর সুন্দর আম, বাট আমের কোনো ঘ্রাণ। তোমার সামনে দেখো, ধরে দেখো কত বড়, না ঘ্রাণ নাই কোনো। আমে ঘ্রাণ না থাকলে ভালো লাগে। তো আরে আমরা কত মজার স্ট্রবেরি খাইছিলাম ক্যামেরুনে গিয়ে, কত সস্তায়, আর এখানে কত দাম। ক্যামেরুনে এইসব বক্স কত কমে পাইছিলাম আমরা, এর চাইতে বড় বক্স 2টা পাইছিলাম মাত্র 20 রিঙ্গিতে, আর এখানে কত দাম। তো টক দই এই সাইডে মনে হয় বড়টা আছে, ওইটা না তো, আমি যেটা আনছি এটা নাকি, এটাই মনে হয় নাকি, দেখি, হ্যাঁ এটাই তো মনে হয়। বাইরে থেকে বাজার ঘাট করে এসে সব গোছগাছ করে রেখে এই রুমটা গোছানোর জন্য চলে এসেছিলাম। যাও মা, নামাজে দাঁড়ায় যাও। তো কালকে ইনশাআল্লাহ আমার বাসায় সবাইকে ইফতারির জন্য আসতে বলেছি, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ যারা আছে এখানে ইনশাআল্লাহ আসবে। ওই যারা বলতে আমার সাথে যাদেরকে সবসময় দেখতে পান ওনারাই আর কি। তো এই কারণে আমি একটা কাজ করেছি, আর এখানে আমি গতকালকে রাত্রেই যাদের জন্য আমি গিফট কিনেছি সবার গিফটগুলো আমি সব সুন্দর করে গিফট ব্যাগে ভরে রেখে দিয়েছি, যাতে আসলে সুন্দর করে যাওয়ার সময় সবার গিফট হাতে দিয়ে দিতে পারি। তো এই গিফটের জন্য আলাদা একটা ব্লগ হয়েছে, সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন যদি আমি শেয়ার করে ফেলি আজকেই, তাহলে সবাই দেখে ফেলবে, তাইলে ওই আনন্দটা আর থাকবে না। আমি কারো গিফট ওইভাবে দেখাই নাই, যা শুধু একটা জিনিস, ওইটা জাস্ট সাইজের কারণে দেখাতে হয়েছে, না হলে সব আমি আমার মতো করেই কিনেছি। তো এখানে সব রাখছি। আর আমার ড্রয়িং রুমে যে জিনিসগুলো ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। ওগুলো শিফট করে এই রুমে নিয়ে এসেছি। এই তোষানের টেগোগুলা এখানে নিয়ে আসছি। এই যে লেগো, এই যে বিশাল লেগোর গাড়ি, এই যে তার এই গাড়ি বিশাল বড়, এটা পোর্শে
তার আর এগুলো হলো আমাদের ঈদের কেনাকাটা, এগুলো এক সাইড করে রেখেছি। এটা নিচে রাখলেই ভালো হয় মনে হয়, না এটা নিচে রাখলে মনে হয় ভালো হবে, উপরে কেমন জানি লাগতেছে। মানে এই রুমটাকে ঈদের আগ দিয়ে এই রুমটা আমার পুরো মানে ডাম্প হয়ে যায় আর কি জিনিসপত্র রাখার। তো এভাবে করে এই রুমটাকে একটু সেট করলাম। আর নামাজগুলো বের করে রেখেছি, সবাই ইফতারের পরে তো ইনশাআল্লাহ নামাজ আদায় করবে, তো সেজন্য নামাজগুলো বের করে রেখেছি। বাসায় আল্লাহর রহমতে অনেকগুলো নামাজ, আমি তাই দেখলাম এখানে 4টা, আমার রুমে আছে 1টা 2টা, আর তোষান তাবিবের জন্য ওর চাচি নিয়ে আসছিল, ওই যে সব মিলায়ে প্রায় এখানে 4টা, তো আমার রুমে আছে হলো 5টা, সব মিলায়ে প্রায় 9টা নামাজ আলহামদুলিল্লাহ। তো এই তো এই রুমটাকে এভাবে করে সেট করে নিয়েছি। কেমন লাগছে মানে কেমন কি, এটাকে আমি জাস্ট জিনিস রাখার রুম হিসাবে ইউজ করেছি, এটাই আর কি। আর তাদেরকে দেখাই আমি, এই যে আমার এই জায়গাটা পুরোটা আমার জিনিসপত্র ছিল, এই জায়গাটা পুরোটাকে আমি খালি করে ফেলেছি, কারণ আমার ইচ্ছা আছে কালকে আমি টেবিল প্লাস এইটা 2 জায়গায় মিলে খাবার সার্ভ করব ইনশাআল্লাহ। তো এই কারণে আমি এটাকে এভাবে খালি করে নিয়েছি, 2 জায়গায় সার্ভ করলে ভালো হবে, কারণ টেবিলে অনেক খাবার একসাথে সার্ভ করা হলে দেখা যায় যে মানুষ বসে আর খাবার জায়গা থাকে না। তো এটাই আর কি মেন কারণ। এই জায়গাটা ক্লিন আমি গতকালকেই করে নিয়েছিলাম, সুন্দর করে একদম ভ্যাকিউম ট্যাকিউম দিয়ে ক্লিন করে নিয়েছি। আমার এই টেবিল ল্যাম্পের লাইটটা চেঞ্জ করতে হবে, কারণ লাইটটা পাওয়ার কমে গেছে আর কি। আর দেখেন এই যে পর্দার এই জায়গাটাতে এই পর্দার এই ফ্লাওয়ারগুলো, মানে পর্দাটাকে হোল্ড করে রাখার জন্য এই ফ্লাওয়ারগুলো আমি আজকে থেকে প্রায় তাবিবের জন্মের আগে কিনেছিলাম, তাও তো ধরেন আজকে থেকে প্রায় 6.5 আরও আগে, তাবিবের জন্মের ভালোই আগে, ধরেন আরও 7-8 বছর আগে কিনেছিলাম। তো এগুলো খুব একটা ইউজ হতো না, তো আজকে ভাবলাম যে সুন্দর করে পর্দাটা এভাবে করে রাখি, তাহলে দেখতে ভালো। 2টা পর্দা এভাবে করে সুন্দর করে একদম ফোল্ড করে রাখা, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, ভাবলাম একটু বসি আপনাদের সাথে একটু গল্প করি, তারপরে ব্লগটা শেষ করে দেই। যেহেতু আজকে অনেক কাজকর্ম করেছি, তাই সেভাবে করে আসলে ব্লগ করা হয়নি। দাওয়াতের জন্য অনেক কিছু প্রিপেয়ার করে রেখেছি, আজকে ডেজার্টটা বানায় রাখছি, তারপরে ফ্রোজেন আইটেমগুলো কালকেই বানিয়ে রেখে দিয়েছিলাম, যেগুলো বানায় রাখা যায় আর কি। পেঁয়াজু বেগুনি এগুলো তো ফ্রেশ বানাবো, ছোলা, তারপরে আরও যা যা করবো আমি একটা মেনুটা লিখে নিয়েছি, যাতে আমার সকাল থেকে শুরু করে কাজগুলো করতে সুবিধা হয়। প্রতি বছরই আমরা সবাই সবার বাসায় ইফতার টাইমে ইফতার করা হয়, আমাদের অন্যরকম একটা আনন্দ লাগে আসলে। তো আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের সাথে যে রোজাটা করেছিলেন, ওই রোজাটাতে আমরা খুব আনন্দ করে ইফতার করতাম, কারণ টেবিলটা পুরো ভরা থাকতো। আর আমি অনেক কিছু বানাইতে চাইতাম, কিন্তু আব্বা এটা আবার খুব একটা পছন্দ করে না। আব্বার কথা হলো এত খাবার কেন বানাইতে হবে, পরিমিত খেলেই তো হয়। কিন্তু আমার ইচ্ছা করতো যে আব্বা মা আসছে, এটা একটু বানাই ওইটা একটু বানাই, এরকম লাগতো। তো আলহামদুলিল্লাহ তাদের রিজিকে যতটুকু ছিল, উনাদের রিজিকে যতটুকু ছিল ততটুকু আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি করার জন্য। আসলে বিয়ে হয়েছে 13 সালের ফেব্রুয়ারিতে আমার, তো এই বছর আমার প্রায় 13 বছর হয়ে গেছে আমার বিয়ে হওয়া। এরপরে 2.5 বছর শ্বশুর শাশুড়ির সাথে একসাথে ছিলাম, তারপরে তো মালয়েশিয়ায় চলে আসা, এখানে আমার সংসার জীবন শুরু হয়, মানে নিজের সংসার যেটাকে বলে, ওইভাবে সংসার আমার এখানে শুরু হয়। এর মধ্যে আব্বা মা 2বার আমার কাছে এসেছেন, একবার 2 মাস ছিলেন, একবার 11 মাস ছিলেন। তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি ওনাদের জন্য আমার সাধ্যমতো করার, এবং ওনারা আলহামদুলিল্লাহ সবসময় আমার উপরে অনেক খুশি। শাশুড়ির সাথে একদম যে কখনোই কোনো কিছু নিয়ে মনোমালিন্য হয়নি সেটা আমি বলবো না। শাশুড়ির সাথে হয়তো বা কখনো আমার কথাতে আমার শাশুড়ির খারাপ লেগেছে, বা আমার শাশুড়ির কথাতে আমার খারাপ লেগেছে, কিন্তু এটা আমরা কখনোই আমাদের মধ্যে স্থায়ী হতে দেইনি। আমি বেশিরভাগ সময় গিয়ে জড়াই ধরে মাকে বলতাম, মা আমি সরি, আমি বুঝতে পারিনি, আমি বলে ফেলছি, মাও হেসে দিত, এরকম সম্পর্ক। মার সাথে কত কত ঘুরে বেড়াইছি, সেই জিনিসগুলো মিস করি। আজকে কথাগুলো কেন বলছি আমি আপনাদেরকে বলি।
আমার শাশুড়ির সাথে প্রায় 2-1 দিন পর পরে আমার কথা হয়, তবে রোজা আসাতে কথাটা একটু কম হয়, গ্যাপ হয়ে গেছে, 2 দিন বা 3 দিন হয়ে যায়। কারণ আমার এখানে যখন দেখা যায় যে আমি মাকে ফোন দিতে যাব আমার টাইমটা, তখন দেখা যায় যে মা তারাবির জন্য প্রস্তুতি নেন, আবার মা তারাবি পড়া শেষ করতে করতে আমরা শোয়ার প্রস্তুতি নিয়ে ফেলি। তো ওই অনেকক্ষণ ধরে কথা বলাটা আসলে এই টাইমটাতে খুব একটা হচ্ছে না রমাদান মাসে। তো যাই হোক, আজকে বিকালের দিকে মা ভিডিও কল দিছে, তো মার সাথে কথা বললাম, তোষান তাবিব কথা বললো, এরপরে আব্বার সাথে মানে আমার শ্বশুরের সাথে তোষান তাবিব কথা বললো, এরপরে আমি কথা বললাম। আমি কেন জানি আব্বার সাথে কথা বলতে গেলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, কারণ আব্বা মানুষটা আমার কাছে একটু অন্যরকম। কারণ আব্বা অনেক আদর করেন, আব্বা যেমন স্ট্রিক্ট, মানে যেমন আপনাকে যদি কিছু বলার হয় সেটা আপনাকে আব্বা বলবেই, আপনাকে যে অন্যায় দেখলে আব্বা বলে, এটা আর কি, মানে আপনি ভুল করছেন এটা আব্বা ধরাই দিবে এরকম। তো যাই হোক, সেই তো আব্বার সাথে কথা বলতে যাচ্ছিলাম, তো আব্বাকে মানে দেখলে কেন জানি আমার মানে খুব ইমোশনাল লাগে। তো আব্বার শরীর কেমন জিজ্ঞেস করছিলাম, তো আব্বা আপনি কেমন আছেন এগুলো নিয়ে কথা হচ্ছিল। তো আব্বা যেহেতু 80+ বয়স হয়ে গেছে, তো আব্বার এখন হাঁটুতে আব্বার হাঁটুতে সমস্যা আমার বিয়ের পর থেকেই আমি শুনে এসেছি, বাট এটা এখন অনেক বেশি তীব্র হয়েছে। তো আব্বা বলতেছিল যে মা এখন হাঁটতে একটু কষ্ট হয়ে যায়, মানে নি ক্যাপ পরে তারপরে আব্বা হাঁটেন আর কি। বলে যে মাঝে মধ্যে মনে হয় যে ডিসপ্যাচ হয়ে যাচ্ছে হাড্ডিটা আর কি, হাঁটতে গেলে এরকম লাগে। তো এটার আসলে এখন তেমন কোনো চিকিৎসা নাই, যেহেতু আব্বার বয়স হয়ে গিয়েছে। তো আমি আব্বাকে বলতেছিলাম যে আব্বা, তো মা বলতেছিলাম সেই তো আব্বা আল্লাহ ভালো করে দিক। তো আব্বা বলতেছিল যে মা এখন তো আসলে আর এগুলো নিয়ে ভালো হওয়ার কিছু নাই, এখন হলো আল্লাহর কাছে চলে যেতে পারলেই মানে ভালো, মানে সেটাই এখন অপেক্ষায় আছি কখন আল্লাহর কাছে চলে যাবে, এরকম কিছু একটা আব্বা বলেছেন আর কি। তো তখন আমার এত ইমোশনাল লাগতেছিল, তখন মানে আমি এখনো কথা বলতে গিয়ে আমার চোখে পানি চলে আসবে। আমি ভাই খুব ইমোশনাল মানুষ, আপনারা মাফ করবেন আমাকে, আমি অনেক চেষ্টা করি বাট চোখে পানি চলেই আসে। তা আব্বা বলতেছিল যে, আমি বলতেছিলাম আব্বা আমার তো বাবা মা কেউ নাই, আপনি এবং মা আছেন বলে এখনো আব্বা বা মা এই ডাকটা ডাকতে পারি, আপনারা যেন আমাদের মাথার উপরে আরও অনেক বছর থাকেন। আমার বাচ্চা কাচ্চা নানি কেউ নাই, দাদা দাদির আদর থেকে যেন ওরা এত সহজে বঞ্চিত না হয়। এটা বলতে গিয়ে মানে আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, আব্বাও কাঁদতেছেন আর কি, আব্বার চোখ দিয়েও টপটপ করে পানি পড়তেছে, আব্বাও কাঁদতেছেন। তো তারপর আব্বা আমাকে কিছু কথা বললো, যেগুলো আব্বা সব সময় বলে। আমি কেন জানি না বিয়ের পর থেকে মানে আব্বার উপরে আমার অনেক বেশি ভরসা হয়, মানে মনে হয় যে আব্বা অনেক ভরসা একটা জায়গা আর কি। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা আপনাদের ভাইয়া তখন মালয়েশিয়ায় চলে আসবে, আর তোষানের বয়স তখন 1 বছর হয়নি, আর 11-12 দিন পরে তখন 1 বছর হবে তোষানের। তো চলে আসার আগে আমি আব্বা এবং মা আপনাদের ভাইয়া সহ আমরা ইয়েতে নবীনগরে, সাভার নবীনগর আমাদের ওইখানে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছি আর কি। তো যাওয়ার সময় তো তখন অতটা রাত হয়নি, চাইনিজ খাইতে খাইতে অনেক রাত হয়ে গেছে। এখন আসার সময় রিক্সায় করে আমি আর তোষানের বাবা একটা রিক্সায়, আব্বা মা একটা রিক্সায়। আমার কেন জানি মনে হলো তোষানকে আমি আব্বার কোলে দিই, কারণ রাত্রেবেলা আসলে আমরা তো আসলে মানে ভূত পেতে এগুলা বলি, কিন্তু জিন এগুলা তো একটা ব্যাপার থাকেই, এটা আমাদের ইসলামেও আছে, আমাদের কোরআনে আছে। তো যেহেতু একটা শুনশান রাস্তা দিয়ে আমরা আসবো, নীরব একটা রাস্তা দিয়ে আসবো, হঠাৎ করে আমার মাথায় কেন জানি ক্লিক করলো যে আমি কোলে বা তোষানের বাবা নানি আব্বার কোলে দেই, আব্বার কোলে করে ও আসুক। তো আমি বললাম যে আব্বা আপনি ওকে নেন, আব্বা মা এক রিক্সায় যেহেতু, আমি আব্বা আপনি ওকে কোলে রাখেন। তো আমার আব্বার সাথে আসলে অনেক জায়গায় যাওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, একটা কথা না বললেই না, মানে এটা মনে পড়লে আমি এখনও এত বেশি ইমোশনাল হই। আমি যখন মালয়েশিয়ায় আসি প্রথমবার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, আমার সাথে আমার আম্মু, তোষান ছোট, ভাইয়ার বাসায় ঢাকাতে থেকে আমি বারবার এই কাগজ অ্যাটাস্টেড করতে যাচ্ছি, প্রেস ক্লাবের সামনে নোটারি করতে যাচ্ছি, ওইটা এটা সেটা এগুলা নিয়ে ব্যস্ত। তারপরে
যেখানে কাগজপত্র জমা দিব ওইখানে গিয়ে বলতেছে আপনার বাংলা ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তো বাংলা ম্যারেজ সার্টিফিকেটটা আমার কাছে ওই মুহূর্তে ছিল না, ওইটা আমি আমার শ্বশুর বাড়িতে রেখে গিয়েছিলাম, মানে সাভারে আর কি। কিন্তু আমার তারপরের দিনই লাগবে, এখন এসে আবার ওইটা নিয়ে যাওয়া আমার পক্ষে একটু টাফ, যেহেতু আমি একা মেয়ে মানুষ, সাথে আম্মু তোষান ছোট। তো আমি মাকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম মা এরকম এরকম অবস্থা, আমার তো কাগজটা কালকেই লাগবে। মা বললো কোনো সমস্যা নেই, তোমার আব্বা গিয়ে দিয়ে আসবে। আমি বলছি মা আব্বা পারবে? বলতেছে কোনো সমস্যা নেই, তোমার আব্বা গিয়ে দিয়ে আসবে। বিশ্বাস করেন আমার শ্বশুর সকালবেলা ঘুম থেকে উঠে সে হলো ওই কাগজ নিয়ে শাহবাগে আসছে। আমি শাহবাগ পর্যন্ত গেছি, ভাইয়ারা তখন কোথায় জানি থাকতো শাহবাগে, ও ভাইয়ারা আজিমপুরে থাকতো কি তখন, হ্যাঁ ভাইয়ারা তখন আজিমপুরেই থাকতো। তো আমি আজিমপুর থেকে শাহবাগ খুব একটা দূরে না, আমি শাহবাগে গেছি, আব্বা ওই শাহবাগে আসছে, আব্বার বাসায় যায় নাই, ওই শাহবাগে আসছে, এসে আমাকে কাগজ দিয়ে তারপরে আব্বা গেছে, মানে এইরকম আর কি আসলে। তো শ্বশুর শাশুড়ি একটা ব্লেসিং, আসলে সবার জন্য ব্লেসিং। আমি আর আমার ভাবি যখন কথা বলি তখন আমার ভাবি মাঝে মধ্যেই মানে আমার আম্মার কথা বলে। আসলে আমার আম্মু মানুষটা ছিল একদমই অন্যরকম। আপনারা জানি না আমার ভিডিও যারা যারা যেসব আপুরা দেখেন, আপনারা কোনো আপুরা বলতে পারবেন কিনা জানি না যে আপনাদের শাশুড়ি আপনাদের কাপড় চোপড় ধুয়ে দিছে কিনা, হয়তো বা অনেকের দেয়, কিন্তু আমার আম্মুকে দেখতাম, আমার ভাবি যখন বাড়ি থেকে ঈদ করে বা কোনো ইয়ে করে চলে আসতো ঢাকায়, আমার আম্মু আমার ভাবির কাপড় চোপড় যেগুলো রেখে আসতো ধুয়ে সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিত। কত কিছু আম্মু করতো, মানে আসলে সেটাই চিন্তা করি যে ভাবির কপাল খারাপ, আমার মার মতো শাশুড়ি ভাবি হারাই ফেলছে। এটা আসলে ভাবির কপাল আসলেই খারাপ, কারণ ভাবি ওই দিনও বলতেছিল যে জানিস আম্মা আর একটা 3 পিস বের করে নিয়ে বসে আমার এত কান্না আসতেছিল। আর ওই 3 পিসটা না, আম্মু যখন আমার এখানে আসতেছিল, আম্মুর খুব একটা হাতের কাজের সাদা কালো 3 পিসের শখ ছিল। আমি একটা অনলাইন পেজ থেকে আম্মুর জন্য ওই 3 পিসটা কিনে দিয়েছিলাম। ওই আমার এখানে আসছে 3 পিসটা নিয়ে, ওই ওই আমার এখানে যে দিন পড়ছে ওই আমার আম্মুর শেষ প্রথম পরা, ওই আমার আম্মুর শেষ পরা ওই 3 পিসটা। তো সেটাই আসলে আমিও বলি, আসলে ভাবি তুমি তোমার কপালটা আসলেই খারাপ যে তুমি এত তাড়াতাড়ি তোমার শ্বশুর শাশুড়ি দুজনকে হারাই ফেলছো। শ্বশুরকে তো ফেলছোই, তোমার শাশুড়ির মতো মানুষ তুমি হারাই ফেলছো। তো আজকে আসলে সত্যি কথা অনেক ইমোশনাল লাগছিল। আমি দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি আল্লাহ যেন অনেক বছর বাঁচায় রাখেন, ওনারা অনেক ভালো মানুষ, আমাদেরকে অনেক আদর করে। তো কোথার থেকে ভিডিও কোথায় এসে থামছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।